হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে পৃথ্বীশ দা। পৃথ্বীশ দা, নমস্কার। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বেশ। পৃথ্বীশ দা, তোমার নাটকের আজকে 50তম শো হচ্ছে। আমার প্রথম তোমার নাটকের থেকে প্রথমে তোমাকে নিয়ে জিজ্ঞাসা যে তুমি প্রথমে চন্দনীরে তোমার মায়ের সাথে আবৃত্তি করতে যেতে। আমার দুটো জিজ্ঞাসা, একটা প্রশ্নে তোমার এই থিয়েটারে আসা আবৃত্তি থেকে কিভাবে, এবং দুই, তোমার এই ব্যাকগ্রাউন্ডে তোমার মায়ের অবদান কেউ। প্রথমত হচ্ছে যে আহ, আমার থিয়েটারে আসার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। হ্যাঁ, মানে মা আমাকে নাথবিতি অনাথবৎ দেখতে নিয়ে গেছিল মধুসূদন মঞ্চে। এবং বিশ্বাস করো, আহ, আমি সমু মিত্রকে দেখেছিলাম এবং তৃপ্তি মিশ্রকে। অনেকে জানে না যে সাউলিদি যখন অভিনয়টা করতেন ওই নাথবিতু অনাথবতে, তখন না একটা পাঠ অভিনয় হতো, সেটা গিরিশ মঞ্চে আমরা দেখেছিলাম। এইটা হচ্ছে আমার প্রথম থিয়েটার। দ্বিতীয় থিয়েটার হচ্ছে, এটা অনেকে হয়তো দেখেইনি, আহ, ইয়েতে আহ, আমি দেখেছিলাম গ্রুপ থিয়েটার একটা আর কি। ঠিক আছে, তো সেইটা দেখে আমার মনে হয়েছিল যে জীবনে থিয়েটার ছাড়া আর কিছু করা বোধহয় সম্ভব নয়। এক, দুই হচ্ছে যে আমার থিয়েটারে আসার অবদান আমার মায়ের, মানে মাই আমায় নিয়ে গেছে পুরো জায়গায়, সব 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 জায়গায় আর কি। আর আমি বাচ্চনে এসেছি 2009 সালে, ঠিক রুদ্রসঙ্গীত মঞ্চস্থ হওয়ার পর পর। আচ্ছা, এই নাটকটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট রাখছে, রাইট। তো যে কোনো সিনেমার একটা পলিটিক্যাল পরিভাষা হওয়াটা কি প্রয়োজনীয়? আমি একটা জিনিস বিশ্বাস করি রিপন, আমি আপনাকে বলছি সেটা না কেন, তুমি আমাকে তুমি কথা বলতে বলেছো, তুমি আমাকে তুমি করে বলো, ওকে, কি করে বলো। ঠিক। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো শিল্প নির্দেশনায়, যে কোনো, সেটা চিত্রকলা হতে পারে, সেটা গান হতে পারে, সেটা থিয়েটার হতে পারে, সেটা সিনেমা হতে পারে, যে কোনো মেকার যিনি এটা বানাচ্ছেন তিনি কোনোদিন কোনোভাবে তার ভেতরের যে মেসেজ সেইটা দর্শককে পৌঁছে দিতে পারেন না। তিনি খালি একটা স্টেটমেন্ট রাখতে পারেন, একটা ঘটনা। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা নাটক লেখার পরে নাটকটার শেষ লাইনটা লিখে দাড়ি টেনে দেবেন এবং লিখবেন সমাপ্ত, তার কাজ শেষ। যিনি ডিরেক্টর তিনি পুরো নাটকটা ডিরেক্ট করবেন এবং শেষ কথাটা অভিনেতাকে বলে দেওয়ার পর তার কাজ শেষ। অভিনেতা তার ডায়লগটা, শেষ ডায়লগটা বলে দেওয়ার পর তার কাজ শেষ। আর দর্শক সেটাকে ক্যারি করবে। এবার দর্শক হিসেবে আমি একটা থিয়েটারের যে স্টেটমেন্ট সেইটা যেভাবে ইন্টারপ্রেট করব, সেটা আরেকজন নাও করতে পারে। আমাদের কাজ হচ্ছে যে কোনো মেকারের একটা প্রেক্ষাপট পৌঁছে দেওয়া, কোনো স্টেটমেন্ট দেওয়া, কোনো মেসেজ নয়। সুতরাং এই যে তুমি বললে না যে পলিটিক্যাল একটা মেসেজ দিতেই হবে, এটা কি জরুরি? না, একদম জরুরি না। কিন্তু আমার মনে হচ্ছে প্রেক্ষাপটটা খুব জরুরি। আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে আমি যখন প্রথম নাটকটা পড়েছিলাম, আহ এটা সুদীপ লিখেছে, সুদীপ সিনহা। যেদিনকে আমাদের এটা পড়া হয়েছিল তার ঠিক 7 দিন আগে আমার বুকে 4টে স্টেন বসেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি আর থিয়েটার করতে পারবো না, কিন্তু তারপর আমি গিয়ে থিয়েটার করেছি। এবং যেদিনকে এটা পড়া হয়েছিল সেদিনকে নাটকে এই চ্যাপ্টারটা ছিল না, এইটা ফরমাইশি লেখা। আমার মনে হয়েছিল যে এই নাটকটাতে এই ঘটনাটা আসা উচিত। আমি সুদীপকে বলেছিলাম তুমি এই লেখাটা লিখে দাও। ওইখানে দেখবে এই কথাটাও বলা আছে যে আপনারা তো তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে অব্দি দোষারোপ করেছিলেন। আমি চেয়েছিলাম যে এই কথাটা আসুক, এই কথাটা পৌঁছুক আজকের জেনারেশনের কাছে, কিন্তু কাউকে আঙুল তুলে নয়। আজকের দিনে দাঁড়িয়ে দর্শক বিচার করে নেবে যে আমরা ঠিক বলছি না ঠিক বলছি না, বা তার মতো করে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু এটা রেপার্টরি, এদের না একটা অর্থনৈতিক সচ্ছলতা আছে। কি হয় গ্রুপ থিয়েটারে, তুমি দেখবে ম্যাক্সিমাম জন লেখে, ফেসবুকে লেখে যে আমরা নতুন নাটক করছি, আমাদের কিছু সাহায্য করুন, এরকম হয়। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে আর্ট ইজ আ পার্সোনাল টক। থিয়েটার না খুব ব্যক্তিগত উদ্যোগ। আমার যদি সংস্থা না থাকে তাহলে আমি কাজটা করব না।
আর যদি করতে হয় তাহলে আমি নিজের মতো করে জোগাড় করে নেব। তো এই যে আজকে 50তম শো আমরা করছি, আমরা চাইলে প্রথিতযশা এবং খ্যাতনামা অ্যাক্টরদের নিতে পারতাম, যাদের দেখে লোকে আরো দর্শক আসত। মানে নামে আসে না বক্স, এখানে 18 জন অভিনয় করেন, তার মধ্যে 15 জন আমি তোমাকে বলছি এটা প্রথমবার স্টেজে উঠেছে, এর আগে কোনোদিন অভিনয় করেনি। আমি এদের উপর ভরসা করেছি এবং এরা আমার ভরসা রেখেছে। মানে আমি যাদের উপর ভরসা করেছিলাম তারা আমাকে নিরাশ করেন। তো এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, রেপার্টরি হলে রেপার্টরির মতোই হবে, গ্রুপ থিয়েটারের নয়। আচ্ছা, ব্রাত্য বসু আপনার যিনি গুরু, তার একটা রিসেন্ট ছবি আসলো হুব্বা। সেই ছবিতে বহু নতুন ছেলেমেয়েরা অভিনয় করেছে, Right. ভালো কাজ করেছে, খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে। বেশ, তো এই যে নতুন যারা ছেলেমেয়ে যারা কাজ করছে, এদেরকে তুলে আনার যে দায়িত্ব কেউ না নেয়, বা যদি কেউ বড় ছবিতে বড় থিয়েটার গ্রুপে এক্সপ্লোর না করে, তাহলে তো এই সেতুবন্ধন সম্পর্কটাই হবে না নবীন এবং প্রবীণদের মধ্যে। একদমই তো এটা কতটা প্রয়োজনীয়? ভীষণভাবে প্রয়োজন। আমি বলছি উনি যে ট্রেনটা সেট আপ করেছেন, মানে দেখো এই যে হুব্বা, এখানে তো দুটো লোক আছে যাদেরকে আমরা চিনি, একজন হচ্ছে মোশাররফ করিম, ইন্দ্রনীল। একজন ইন্দ্রনীল। এর বাইরে যারা কাজ করেছে প্রত্যেকটা লোক থিয়েটারের লোক, এবং আমার শিক্ষাগুরু এদের উপর ভরসা করেছেন। আমি বলছি এই দায়িত্বটা কাউকে না নিতেই হবে। আমরা নতুনদের নিতে ভরসা পাই না, আমরা নতুনদের নিতে গেলে না 4 বার ভাবি যে লোক আসবে তো, লোক দেখবে তো। কিন্তু আশ্চর্যজনক ভাবে এরা এত ভালো কাজ করেছে। আমি বলছি অন্তত পক্ষে 22 জন আমি হিসেব করে দেখেছি, নতুন থিয়েটারের লোক যারা কোনোদিন সিনেমা করেনি, তারা এটা কাজ করেছে, এবং অন্তত 18 জন নতুন প্রজেক্টে কাজ পেয়েছে। তারা আমার ফোন করে বলেছে যে কাজটা পেলাম। এবার যেহেতু আমি ওনার সঙ্গে কাজ করি, আমি ওনার সঙ্গে এত বছর ধরে আছি, আমি তো ওই ট্রেনটাই, মানে আমি তো ওই রাস্তা ধরেই চলবো। এবং আশ্চর্যজনক ভাবে আমার এই যে 18 জন অ্যাক্টর, সত্যি কথা বলতে কি এটা আমাকে অন্তত 5 জন বলেছে, আমি আশা করব 18 জনই বলবে যে আমাকে একটা নতুন কাজের অফার এসছে। আচ্ছা, যখন 2024-এ কাজ এত এক্সপ্লোর হচ্ছে, এত দারুণ মেকিং আমরা দেখছি, থিয়েটারেও টেকনিক্যালি ব্রিলিয়ান্ট হওয়া কতটা প্রয়োজনীয়? কারণ তোমার কাজ, সেই কাজের লাইটিং নিয়ে খুব কথা হয়, সেই কাজের ট্রিটমেন্ট নিয়ে কথা হয়। তো টেকনিক্যালি ব্রিলিয়ান্ট হওয়াটা কেন খুব প্রয়োজনীয় এই টাইমে দাঁড়িয়ে? টেকনিক্যালি ব্রিলিয়ান্ট হওয়া কতটা প্রয়োজনীয় আমি এটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি এইটা বলতে পারি যে ধরা যাক খালেদ চৌধুরী বা জয় সেন, এরা যে কাজগুলো করে গেছে, ঠিক আছে, মানে আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটালি এতটা সাউন্ড, টেকনিক্যালি এতটা সাউন্ড যে আমরা স্টেজে ট্রেন চালাতে পারি। অথচ ভাবা যায় কল্লোল বা অঙ্গারে হরলিক্সের কৌটোর মধ্যে আলো ঢুকিয়ে তাপস সেন যে লাইট করেছেন সেইটা মিথ হয়ে গেছে। তো আমি এইটা বলবো যে টেকনিক্যালি সাউন্ড হওয়ার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে যে আপনি এস্থেটিক্যালি কতটা সাউন্ড হচ্ছেন, দৃশ্যত আপনি দর্শককে কতটা দিতে পারছেন। আমি বোমায় একটা কাজ করেছিলাম যেখানে বর্ষা মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পড়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে স্টেজে বৃষ্টি ফেলতে 5 মিনিট সময় লাগে, আপনাকে হয়তো একটা 50,000 টাকার মেশিন কিনতে হবে। কিন্তু আমি যে সময় দাঁড়িয়ে এটা করেছিলাম সেখানে আমি ওই থামস আপের বোতলে কাজটা করেছিলাম এবং সেটা পাবলিক নিয়েছিল। তো আমার ধারণা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে টেকনিক্যালি সাউন্ড হচ্ছে, আপনি এস্থেটিক্যালি কত সাউন্ড সেটা অনেক বেশি জরুরি। আপনার এই টিমে আর্টের যেরকম কাজ, তার আপনি সব থেকে বেশি স্টেজ যেরকম সেট সজ্জা, সব থেকে বেশি কৃতিত্ব কার দেবেন?
এই থিয়েটারটা করার জন্য আমি দুজনকে খুব সাধুবাদ জানাবো। একটা হচ্ছে আমার টিমে যারা কাজ করেন, মানে একটা নয় অনেকগুলো আর কি, সুজয়, তন্ময়, জিনা, যারা এই পুরো কাজটা করে। আরেকটা হচ্ছে বাংলা থিয়েটার না খুব প্ল্যানিং করে চলতে হয়। মানে আপনি একটা থিয়েটার শুধু এমনি করতে পারবেন না, মানে থিয়েটার না একটা ব্যবসা। আমার শিক্ষাগুরু একটা বই লিখেছেন, নামটা ভুলে যাচ্ছি, উনি বলেন যে এটা ব্যবসা অ্যাকচুয়ালি, নামটা মনে পড়ছে না। অভ্র দাশগুপ্ত আমার ছেলে, ও এটাতে সেট এবং লাইট করেছে, কিন্তু এর বাইরেও যেটা করেছে সেটা হচ্ছে একটা থিয়েটার করতে গেলে যেটা হয় কি জানেন তো, কি প্ল্যানিং, যে আপনি প্রথম দিন যেদিনকে থিয়েটারের স্ক্রিপ্ট পড়বেন সেদিনকে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি প্রথম শোটা কবে করবেন। প্রথম শোয়ের দিন আপনি 4টে ডেট কার্টেন কলে ঘোষণা করবেন যে আমাদের এই 4টে ডেটে পরপর শো আছে। প্রথম দিন আপনি ডিসাইড করবেন যে আপনি কটা রিহার্সাল করবেন, কটা বসে করবেন, কটা টেকনিক্যাল করবেন, আপনার নাটকের অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইন কিরকম হবে, আপনার 3 নম্বর ডেটের যে রিহার্সাল তাতে মেনু কি হবে, আপনি কাদের কাদের নেবেন, এই যে পুরো প্ল্যানিং, এইটা কেউ করে না। তো অভ্র এটা করেছে, তো আমি এদের কাছে খুব কৃতজ্ঞ। আচ্ছা, আপনার এই নাটকে আমরা ফিরে আসছি। আপনার নাটকে বাঘের একটা যে তুলনা করা হয়েছে, এই বাঘের যে কম্প্যারিজনটা আমরা অন্য দিকে দেখি বহু সিনেমায়, যেমন আমরা একটা সিনেমার উদাহরণ দিচ্ছি, শেরনি বলে একটা ছবি এসেছিল হ্যাঁ recent। হ্যাঁ, সেই বিদ্যা বালান। বিদ্যা বালান, সেই ছবিতে এই বাঘের যে পরিস্থিতি সেটার সাথে এই যে মহিলাদের একটা পরিস্থিতি, দুটো একটা খুব তুলনা করা হয়েছিল গোটা ছবি, ভীষণ ভাবে, তারা কিভাবে আবদ্ধ, রাইট। এটা দেখানো হয়েছিল। হ্যাঁ। তো এখানে আপনিও এই বাঘের মুখোশ আড়ালে একটা স্টেটমেন্ট রাখছেন। হ্যাঁ, তো আপনার এই স্টেটমেন্ট রাখার রিজনটা কি? ওই 1979 সালে 31শে জানুয়ারি যখন গুলি চলেছিল না, তারপর যেটা হয়েছিল কি হতো, পরপর পরপর, মানে ওরা তো বলেছিল 14 জন মারা গেছে আর এরকম, কিন্তু একটা সরকারি হিসেবে ছিল যে 2 জন মারা গেছে। তার মধ্যে একজনের নাম মেনি মুন্ডা, সে অ্যাকচুয়ালি মরিচঝাপির লোক ছিল না, সে এক ছিল কুমির ফালি। আর সে যখন মারা গেছিল পুলিশের গুলিতে, সে তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তো পুলিশের এতে না 2 জনের নাম এসেছিল স্টেটমেন্টে, অ্যাকচুয়ালি মারা গেছিল অন্তত পক্ষে 279 জন। এই মৃতদেহগুলো প্রশাসন জলে ভাসিয়ে দিয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, মানে সিপিএম বলাটা ভুল হবে, পশ্চিমবঙ্গ সরকার। ওখানে মানুষের ধারণা তৈরি হয়েছিল যে জলে ভাসানো যে মৃতদেহ যেগুলো ফুলে যায়, ওগুলো বাঘ খেয়ে ওরা মানুষ খেয়ে হয়ে উঠেছে, ওই জলে ভাসানো মৃতদেহ খেয়ে। এবং প্রশাসন, মানে সমাজের উচ্চ বর্ণের প্রতিনিধিরা কোনো ব্যবস্থা নেয়নি, এবং এরা মানুষের চেয়ে বাঘকে বেশি গুরুত্ব দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেওয়াও হয়। এবং নিজেদের গুরুত্ব বুঝতে পেরে অতিরিক্ত আত্মবিশ্বাসী বাঘ আরো মানুষ খেপে হয়ে উঠেছে। মরিচঝাপির লোকেরা বিশ্বাস করে বাঘ অ্যাকচুয়ালি বাঘ নয়, এরা মানুষ। এইটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, অ্যানথ্রোমরফাইজেশন, মানে বাঘের মানুষীকরণ। মানে মরিচঝাপির লোকেরা বাঘকে বাঘ নয়, মানুষ হিসেবে ভাবে। এটা যখন আমি প্রথম পড়লাম অদ্ভুত ভাবে, তখন না আমার খুব মনে হলো যে এমনটা হতে পারে, এটা হওয়া সম্ভব, এটা ঘটছে। এবং তারপর দেখলাম যেটা ঘটছে। এবং বাঘ্র প্রকল্পের এলাকায় যখন এরা নিজেদের জমি প্রস্তুত করা শুরু করলো, তখন এদেরকে তাড়িয়ে দিল প্রশাসন। এবং বাঘ এসে যখন এদের উপর হামলা করতো, মারতো, তখন প্রশাসন কোনো ব্যবস্থা নিত না। এদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো যে
বাঘ যখন আমাদের এলাকাতেও ঢুকবে তখন আমরাও এই ঘটনাটা ঘটাবো। তাহলে আমি আবারও বলছি যে মরিচঝাপির মানুষেরা বাঘকে বাঘ নয় মানুষ হিসেবে ভাবছে, মানে এইটা না একটা অদ্ভুত জীবন দর্শন, একটা অদ্ভুত মানসিকতা, একটা অদ্ভুত মেন্টাল। তো আমার মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ করাটা খুব দরকার। তো এই আর কি। আচ্ছা, আমার শেষ জিজ্ঞাসা, হ্যাঁ, ব্রাত্য বসু তিনি যেরকম ভাবে থিয়েটার, তার অভিনয়, তারপর সিনেমা পরিচালনা এগুলো সব প্যারালি করেছেন, হ্যাঁ, আমি আরো অনেক কিছু করেছেন। উনি ঔপন্যাসিক, হ্যাঁ উনি কবি, উনি পলিটিশিয়ানও। উনি পলিটিশিয়ান, উনি লেখক, উনি ছোট গল্পকার, উনি নাট্যকার, উনি নাটককার। মানে আমার জানা নেই যে, মানে ভারতবর্ষে আমি বলতে পারবো না, সেটা একটু বাড়াতেই হয়ে যাবে, পশ্চিমবঙ্গে এরকম এক লোক আছে বলে আমার বিশ্বাস। আমি গর্বিত যে আমি এরকম একটা লোকের সঙ্গে কাজ করতে পারি। এইটা যেন থাকে, খুব জরুরি। হ্যাঁ। আমার জিজ্ঞাসা যে আপনি কি পরবর্তী সময় যেরকম ভাবে থিয়েটার নির্দেশনা করছেন, সিনেমার কি পরিচালনা আপনি করবেন? আমি 4টে ছবি করব। আমি অলরেডি 3টে ছবি করেছি, সেটা শর্ট ফিল্ম। আমার ইচ্ছা আছে আমি 4টে ছবি করব, 3টে কমার্শিয়াল আর একটা ওই ওই আর্ট ফিল্ম বলাটা তো ঠিক হবে না, কিন্তু ওই গোছের একটা করবো আর কি। আমি 4টে ছবি করবো, আমার খুব ইচ্ছা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ রূপ।